হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। অবশেষে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু শপথ নিতে যাচ্ছেন নীতিশ কুমার। এই নিয়ে ১০ বার তার কিন্তু শপথ গ্রহণ হচ্ছে। সর্বপ্রথম তিনি কবে শপথ গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে ২০০৫ সাল। প্রথম যখন ইলেকশন তিনি লড়েছিলেন ১৯৯৯ সাল নাগাদ, সেই সময় কিন্তু নীতিশ কুমার হেরে যায়। এবং তারপরে গিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ২০০৫ সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত কিন্তু নীতিশ কুমারই একমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে বিহারে। কোনো পার্টি তাকে কিন্তু চেঞ্জ করতে পারেনি। কেন চেঞ্জ করতে পারেনি? কারণ নীতিশ কুমার প্রতিবার যেই ভোটে জিতুক না কেন, নীতিশ কুমারের সমীকরণটা এমনভাবে রয়েছে যে নীতিশ কুমার প্রতিবার ভোটে জিতে আসে। কিভাবে আমি জিনিসটা বলছি দেখো, বিহারে যেসব পার্টিগুলো রয়েছে, প্রথমত রয়েছে আরজেডি, জেডিইউ এবং বিজেপি রয়েছে। আরজেডি রয়েছে, আরজেডির কাছে রয়েছে যাদব ভোট, কিংবা যে ব্যাকওয়ার্ড ক্লাস কিংবা যদি আমরা বলি দলিত কিংবা অতি দলিত যারা রয়েছে তাদের কিন্তু ভোট পুরোপুরি পেয়ে থাকে। সেটা হচ্ছে আরজেডি প্লাস মুসলিম ভোট আরজেডি নিয়ে চলে যায়। অপরপক্ষে বিজেপির কাছে যদি আমরা দেখি, বিজেপির কাছে যে উঁচু জাতি, ওকে, অর্থাৎ উঁচু জাতি বলতে বেসিক্যালি যারা ব্রাহ্মণ রয়েছে বা ব্যবসায়িক টাইপের লোক রয়েছে, মারোয়ারি রয়েছে, আগরওয়াল টাগরওয়াল যারা রয়েছে, তাহলে পুরোপুরিভাবে কিন্তু বিজেপিকে সাপোর্ট করে থাকে। অপরপক্ষে যদি জেডিইউকে দেখি, যে জেডিইউর মধ্যে দেখা যায় যে বেসিক্যালি নীতিশ কুমার কিন্তু এমন কোনো বড় মানে হচ্ছে জাতি থেকে আসে না, যে জাতির কিন্তু ভোট ব্যাংক যাতে অনেক বেশি রয়েছে বিহারে, এরকম কোনো জাতি থেকে আসে না। লালু যাদবের ছেলে তেজস্বী যাদব যেহেতু যাদব ফ্যামিলি থেকে আসে, তো যাদব ভোট যেটা রয়েছে সেটা আরজেডি পেয়ে যায়। কিন্তু এই পুরোপুরিভাবে লালুর পক্ষে যখন দাঁড়িয়েছিল নীতিশ কুমার, সেই সময় কিন্তু নীতিশ কুমারের ফর্মুলা আলাদা ছিল। নীতিশ কুমারের মেন ভোট ব্যাংক যেটা রয়েছে সেটা হচ্ছে যে নিচু জাতির কিছু ভোট পেয়ে থাকে, প্লাস হচ্ছে মহিলা ভোট। মহিলা ভোট নীতিশ কুমারের সবচেয়ে বড় ফ্যাক্টর। কথা বোঝা গিয়েছে? তো মহিলা ভোটের জন্য কিন্তু নীতিশ কুমার বারবার কিন্তু জিতে আসে, এবং মহিলা ভোটের জন্য কিন্তু নীতিশ কুমার এখনো টিকে আছে। যখন প্রথমবার শরাববন্দি অর্থাৎ মদ বন্ধ করেছিল বিহারের মধ্যে, সেই সময় কিন্তু সবচেয়ে বেশি ভোট দিয়েছিল নীতিশ কুমারকে মহিলারাই। প্লাস আমরা দেখব যে এই ইলেকশনের আগে নীতিশ কুমার কিন্তু মহিলাদের অ্যাকাউন্টের মধ্যে প্রায় ১০,০০০ টাকার কাছাকাছি করে কিন্তু দিচ্ছিল। তো সেখান থেকে বোঝা যায় যে মহিলা ভোটের একটা কতটা প্রভাব রয়েছে নীতিশ কুমারের পার্টির মধ্যে। অপরপক্ষে আমরা যদি এখন লক্ষ্য করে থাকি এই মুহূর্তে, যে বেসিক্যালি বুধবারের পরে বৃহস্পতিবার হচ্ছে বিধানসভাতে শপথ নেবেন নীতিশ কুমার এবং এনডিএ, যেহেতু বিজেপি এবং হচ্ছে নীতিশ কুমারের পার্টি জেডিইউ, এছাড়া হচ্ছে এলজেপি যেটা রয়েছে, সেই এলজেপি তিনজন লাচপা, তিনজন মিলে একসাথে লড়েছিল। সেই তিনটে একসাথে সংগঠনকে বলা হয় এনডিএ। এনডিএর নেতা হিসেবে কিন্তু গণ্য করা হচ্ছে কাকে? নীতিশ কুমারকে। নীতিশ কুমার এনডিএর নেতা থাকছে, এবং এনডিএর নেতা থাকার কারণে কিন্তু নীতিশ কুমার এখন কিন্তু মুখ্যমন্ত্রী পদে আসছে। অপরপক্ষে যদি দেখি ডেপুটি সিএম বা উপমুখ্যমন্ত্রী, এই দুটো পদ কিন্তু বিজেপি নিজের কাছে রেখে দিয়েছে। কারণ অনেকের মনেই একটা প্রশ্ন ছিল যে বিজেপি কি নিজে সেখানে হচ্ছে সরকার গঠন করবে কিনা। কেন বলা হচ্ছিল যে বিজেপির কাছে এবার ইলেকশনে বিজেপি লড়েছিল ১০০টা সিটের মধ্যে, হচ্ছে বাকি ১০০টার মধ্যে লড়েছিল নীতিশ কুমারের পার্টি। এবার নীতিশ কুমারের পার্টি কিন্তু ১০০-র মধ্যে নিয়ে এসেছে ৮৫, এবং বিজেপি নিয়ে এসেছে কিন্তু ৮৯। অর্থাৎ বিজেপির কিন্তু স্ট্রাইক রেট অনেক বেশি। ওকে, ৮৯% কাছাকাছি স্ট্রাইক রেট রয়েছে। অপরপক্ষে আমরা যদি দেখি জেডিইউ এর স্ট্রাইক রেট, সেখানে আমরা দেখবো যে ৮৫-র কাছাকাছি, অর্থাৎ ১৯-২০ 4টা সিট কম বেশি ছিল। বাট ফার্স্ট এসেছিল কিন্তু বিজেপি। এর জন্য বলা হচ্ছে যে বিজেপি এলজেপির সাথে, অর্থাৎ চিরাগ পাসওয়ান যে পার্টি রয়েছে, রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, তার সাথে মিলে কি করবে? সরকার গঠন করবে। কিন্তু এরকম কোনো ঘটনা আমরা দেখতে পেলাম না বিজেপির মধ্যে। এর পিছনে কিছু কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে বাঙালির সাথে লিঙ্ক আপ করা রয়েছে। তো আমরা বিহারের চ্যাপ্টারটা আগে ক্লোজ করে নিই। বিহারে মনে করা হচ্ছে বৃহস্পতিবার ২২ জন মন্ত্রী একসাথে শপথ নিবেন। এই ২২ জন মন্ত্রীর মধ্যে কিন্তু বেসিক্যালি দেখা যাবে যে বিজেপির কিছু মন্ত্রী রয়েছে, জেডিইউর কিছু মন্ত্রী রয়েছে। এখনো পর্যন্ত এটা কনফার্ম হয়নি যে জেডিইউর মন্ত্রী কতজন রয়েছেন। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা কনফার্ম। ডেপুটি সিএম এর জায়গায় একটা হচ্ছে আপনার শকুনি চৌধুরীর ছেলে সম্রাট চৌধুরী, সে কিন্তু রয়েছে। আর একটা সিট রয়েছে, সেটা অনন্ত সিং, বা অনন্ত সিং তো আমরা বলবো না, অনন্ত সিং নেই। একজন নাম রয়েছে বিজয় সিনহা বলে, বা কেউ কিছু রয়েছে বিজয় সিংহ বলে কিছু রয়েছে, সিনহা টিনা, সে কিন্তু দ্বিতীয় ডেপুটি সিএম। বা ডেপুটি সিএম এর যেহেতু শক্তি অত বেশি নেই, সেজন্য ডেপুটি সিএম নিয়ে অত চর্চা নেই। কিন্তু সবচেয়ে বেশি চর্চা যাকে নিয়ে রয়েছে সেটা হচ্ছে নীতিশ কুমারকে নিয়ে, এবং নীতিশ কুমার কিন্তু উঠে আসছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেডি। 10 বারের মতো, ২০০৫ থেকে ২০২৫, ১০ বছরের মধ্যে কিন্তু তিনি ১০ বার কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছে। অনেকে বলবেন যে ১০ বার কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছে? ২০ বছর, ২০০৫ থেকে ২০০৪, ৪ বার মুখ্যমন্ত্রী হওয়ার কথা, কিন্তু ৪ বারের কথা নয়। তিনি বারবার পালা বদলেছে। কোনো সময় আরজেডির সাথে গিয়েছে সংগঠন করে, সেখানে শপথ নিয়েছে। আবার কোনোবার কিন্তু দেখা গেছে বিজেপির সাথে দল গঠন করে তারা কিন্তু শপথ নিয়েছে। এত পর্যন্ত ক্লিয়ার রয়েছে। এবার আমি আসি বিজেপির হচ্ছে নেক্সট স্টেপ। বিজেপি কেন নিজে দল গঠন করেনি? যেহেতু ৭৯টা সিট বিজেপির কাছে রয়েছে। লাজপার কাছে প্রায় ১৯টার কাছাকাছি সিট রয়েছে। লাজপা বলতে বেসিক্যালি চিরাগ পাসওয়ানের পার্টি যেটা রয়েছে। ওকে, সেই চিরাগ পাসওয়ানের পার্টি কিন্তু
19টা রয়েছে প্রায়, আর এর কাছে 89টা রয়েছে। তো প্রায় 110টা 115টার কাছাকাছি সিট কিন্তু এদের কাছে রয়েছে। তো অপর পক্ষ থেকে আমরা যদি দেখতে পাই যে চাইলেই বিজেপি কিন্তু বাইরের থেকে এমএলএ নিয়ে কিংবা এমএলএ কিনে-টিনে, কারণ এটা বিজেপির আগেরও আছে। আমরা মহারাষ্ট্রের মধ্যেও দেখেছি বিজেপি কিন্তু নিজের সরকার গঠন করতে পুরা এক্সপার্ট। বিজেপি চাইলেই কিন্তু নিজের সরকার গঠন করতে পারে। বাট সরকার গঠন করছে না বিজেপি। কেন করছে না? বাঙালি ইলেকশন। বাঙালি ইলেকশন। কারণ এখনো বিজেপি চায় না যে নীতিশ কুমারকে সরিয়ে যাতে বিজেপির কোনো ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রীর পথে আসুক। এর সবচেয়ে বড় কারণ কি? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিজেপি এখনো কোনো হাঙ্গামা করতে চায় না। কারণ বিজেপির অনেক দিনের আগের থেকে ইচ্ছা রয়েছে যে বিজেপি বিহারের মধ্যে কিন্তু নিজের সংগঠন তৈরি করবে এবং নিজে কিন্তু মুখ্যমন্ত্রী দিবে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমীকরণটা এমন হয়ে যায় সেখানকার সিটের ক্ষেত্রে যে কোনো একটা পার্টি নিজে সরকার গঠন করতে পারে না। সেজন্য বিহারে কিন্তু বারবার দেখা যায় যে বিহারে সংগঠনের সরকার চলে। কোনো সময় আরজেডি প্লাস জেডিইউ, কখনো সময় আমরা দেখি জেডিইউ প্লাস বিজেপি। আরজেডি যেহেতু বিচারধারা একটু আলাদা, সামাজিক বিচারধারার মধ্যে রয়েছে। মানে সেখানে বলতে গেলে যে যদি একটু অ্যাগ্রেসিভ বিচারধারা বলতে গেলে বিজেপি চলে আসে সেখানে হিন্দু ভোটের ব্যাপারে এই ব্যাপার। কিন্তু সেকুলার ভোট, ওকে, সেকুলার ভোট কিন্তু রয়েছে কিন্তু পুরোপুরি ব্যাপারে আরজেডির কাছে। সুতরাং আরজেডি কখনো বিজেপির সাথে করে না। আরজেডি জেডিইউ হয়ে থাকে, জেডিইউ প্লাস বিজেপি হয়ে থাকে, কিন্তু বাকি আরজেডি প্লাস বিজেপি কখনো হতে পারে না। ওকে, এবার আমি আসি মেন স্টেপে যে পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটবে। কারণ পশ্চিমবঙ্গ জিতার জন্য কিন্তু বিজেপি একদম তৈরি। কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রায় 72টার কাছাকাছি লোকসভা সিট এসে থাকে। সেখান থেকে যদি এতগুলা সিট না নিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হয়ে থাকাটা কিন্তু বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। যে তিনি প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না। কারণ কি, বিজেপির কাছে এখন সিটের মানে অভাব রয়েছে, যেটা সেটা হচ্ছে সেই সিটটা হচ্ছে 240-এর কাছাকাছি রয়েছে, 272 দরকার, অর্থাৎ 32টার কাছাকাছি সিট দরকার। ওকে, 242টার কাছাকাছি হয়তো নরেন্দ্র মোদীর কাছে এখন লোকসভাতে সিট রয়েছে, প্লাস 30টা হলে কিন্তু হয়ে যাবে। বাঙালির কাছে মমতা ব্যানার্জির কাছে 29টা সিট রয়েছে। লোকসভা ইলেকশনে তারা জিতে এসেছে। তো সেই সিটগুলোকে কিন্তু কন্ট্রোল করার জন্য কিন্তু বিজেপি বারবার কিন্তু চেষ্টা করবে। কারণ বিজেপি যদি পশ্চিমবঙ্গে চলে আসে, দেখা যাবে যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ সাংসদই কার কাছে চলে যাবে? বিজেপিতে অ্যাড হয়ে যাবে। তো সেখান থেকে একটা বড় ব্যাপার উঠে আসে যে সেখানে যদি বাই ইলেকশন হয় এবং সেই যে সিটগুলো যদি বিজেপি জিতে যায়, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। অপরপক্ষে আমরা দেখতে পারি যে নরেন্দ্র মোদী এরকম কোনো গাঁটসাট বেঁধে নিল যে মমতা ব্যানার্জি ব্যাকআপ প্ল্যানে থাকলো, মমতা ব্যানার্জিকে জিতিয়ে দিল বাঙ্গাল, এটাও হতে পারে। বাট জনগণের কাছে যদি আমরা লক্ষ্য করে থাকি, জনগণ কিন্তু এখনো বিজেপিকে কিন্তু একসেপ্ট করতে একটু নারাজগি দেখাচ্ছে। কারণ হচ্ছে বিজেপির মধ্যে নেতা নেই। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বারবার চাচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করব। ওকে, এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার মানে বর্ডারের মধ্যে কিন্তু বাংলাদেশি রয়েছে, নেপাল, ভুটান এগুলো রয়েছে। এই বাংলাদেশের বর্ডারগুলোকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু বিজেপি অগ্রণী ভূমিকা নেবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কত পরিমাণের অনুপ্রবেশ ঘটে গিয়েছে। এখন আমরা এসআইআর হচ্ছে, এই সময় আমরা দেখছি যে এসআইআর এর জন্য কিন্তু অনেকজন কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তো সেটাও একটা দেখার বিষয় রয়েছে। সেজন্য আমরা দেখি যেহেতু পশ্চিমবঙ্গ বর্ডার এরিয়া, এখানে কিন্তু মমতা ব্যানার্জি বারবার একটু ভোটে কিন্তু 19-20 করার চেষ্টা করে। সেজন্য বর্ডার এরিয়াগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ জিতা কিন্তু খুব বড় ব্যাপার। যদি পশ্চিমবঙ্গকে কন্ট্রোল না করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাকি স্টেটগুলো কিন্তু মানে অশান্তির মধ্যে পড়ে যাবে। এটা একটা বড় বিষয় রয়েছে বিজেপির ক্ষেত্রে। এছাড়া বিজেপিকে জিততে এর জন্য হবে, বিজেপির হচ্ছে সিট দরকার। আর বিজেপি অনেকদিন ধরে চেষ্টা করে আসছে। দিল্লিতে আমরা দেখেছি যেমন সবাই বলছিল দিল্লি জিততে পারবে না, অরবিন্দ কেজরিওয়ালই বারবার জিতে আসবে। এমনকি আমিও বলেছি যে অরবিন্দ কেজরিওয়ালই জিতে আসবে পরের বার থেকে। কিন্তু দেখা গিয়েছে কি, দিল্লিতেও কিন্তু আমরা দেখেছি বিজেপি জিতে এসেছে এবং উইথআউট মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই কিন্তু বিজেপি সেখানে জিতে এসেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, তৃণমূলকে কখনোই জনগণ পছন্দ করে না, এখনো পছন্দ করছে না, মহিলারাও মুখ ফিরিয়ে নিচ্ছে। তো জনগণ চাচ্ছে যে বিজেপি যাতে একটা ভালো নেতা দিক, ভালো নেতা দিলে কি হবে, বিজেপি জিতে আসবে। জিতে আসলে কিন্তু পুরোপুরি খেলাটা বদলে যাবে। কারণ ভালো নেতা পেলে কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার জন্য জনগণ একবার উঠে পড়ে রয়েছে। নেতা যেহেতু ভালো পাচ্ছে না, সেক্ষেত্রে জন্য কিন্তু বিজেপি কিন্তু এখানে উঠতে পারছে না। বিজেপি যতই উপরে উপরে বলুক, নিচু তলায় কিন্তু বিজেপি এখনো একদম ফুস হয়ে রয়েছে। কি হবে না হবে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আপনারা আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকবেন। আমরা এই চ্যানেলের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের পরিবারের সাথে থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।